রাজকুমার এরিস সোনাপুরের অহংকার। আজ সেই অহংকার ধুলোয় মিশিয়ে দিতেই আমি এসেছি। তুমি সেই ডাইনি যাকে আমার বাবা অন্যায় আচরণের জন্য রাজ্য থেকে বিতাড়িত করেছিলেন? কেন এসেছো এখানে? ঠিক ধরেছ, তোমার বাবা আমাকে অপমান করেছিলেন, আর তার সাজা তুমি ভোগ করবে। এই রূপ, এই রাজকীয় চেহারা নিয়ে তো তোমার এত গর্ব, তাই না? আজ থেকে এই রূপই হবে তোমার অভিশাপ। তোমার কালো জাদু দিয়ে আমায় ভয় দেখানোর চেষ্টা করো না। আমি মৃত্যুর ভয় পাই না, কিছুতেই না। মৃত্যু? না রাজকুমার, মৃত্যু তো অনেক সহজ। আমি তোমাকে এক যন্ত্রণাদায়ক জীবন দেব। মানুষ তোমাকে দেখে ঘৃণা করবে, ভয় পাবে তোমাকে দেখে। মানুষের দেহ হোক বিলীন, পশুর রূপে হও অধীন। রাজকীয় তেজ খুঁজে যাক তোর, হয়ে যা বনের এক তুচ্ছ বানর। এখন কেমন লাগছে রাজকুমার? এখন যাও, নিজের রাজ্যে গিয়ে মুখ দেখাও। তবে শোনো, এই অভিশাপ মুক্তির একটাই কঠিন পথ আছে। যদি কোনো রাজকুমারী তোমার এই কদাকার রূপ দেখে তোমাকে মন থেকে ভালোবাসে এবং স্বামী হিসেবে গ্রহণ করে, তবেই তুমি আবার মানুষ হতে পারবে। কিন্তু মনে রেখো, এক বানরকে কোন রাজকুমারী বিয়ে করবে? অনেকটা পথ চলে এসেছি রাজকুমারী, এবার প্রাসাদে ফিরলে হয় না? এই বনে নাকি অনেক বুনো জানোয়ার আছে। ভয় পেও না মালতী, এই বনের শান্তি আমার খুব ভালো লাগছে। দেখো না, প্রকৃতি কত সুন্দর। রাজকুমারী মালতী ঠিকই বলেছে, বনের এই এলাকাটা খুব একটা নিরাপদ নয়। আপনি বেশি দূরে যাবেন না। সাবধান, একটা বুড়ো বানর, এখনই এটাকে তাড়িয়ে দিচ্ছি। থামুন সেনাপতি, ওকে মারবেন না। দেখুন, ও কিন্তু আমাদের আক্রমণ করছে না। হোমা, এই তো জ্যান্ত মানুষ নয়, যেন মানুষের মতোই আচরণ করছে। বানর আবার ফুল দেয় নাকি? অদ্ভুত ব্যাপার। এই চোখগুলো দেখুন সেনাপতি, সাধারণ প্রাণীর চোখে এমন করুণা আর আভিজাত্য থাকে না। আমার মনে হচ্ছে ও কিছু বলতে চাইছে। কেন জানি না, এই অবলা প্রাণীটার জন্য আমার মনে এক অদ্ভুত মায়া কাজ করছে। ওর মধ্যে এক রাজকীয় তেজ লুকিয়ে আছে। সেনাপতি, আজ থেকে বানরটি আমার সাথেই থাকবে। একে প্রাসাদে নিয়ে চলো। কিন্তু মহারাজ যদি রেগে যান? রাজপ্রাসাদে বানর। আমি বাবার সব প্রশ্নের উত্তর দেব, কিন্তু এই নিঃসঙ্গ প্রাণীটাকে এই হিংস্র বনে আমি ফেলে যেতে পারবো না। পূর্ণিমা, বাবার দেখো, সিংহল আর অবন্তীর রাজপুত্ররা তোমার প্রাণী প্রার্থী। আমি চাই তুমি এদের মধ্যে একজনকে জীবন সঙ্গী হিসেবে বেছে নাও। তোমার বিয়ের বয়স হয়েছে। হ্যাঁ মা, তোমার জন্যই সারা দেশ থেকে যোগ্য পাত্রদের খবর আনা হয়েছে। তুমি যাকে বলবে আমরা তাকেই জামাতা হিসেবে গ্রহণ করব। বাবা মা, আমি আমার জীবন সঙ্গী নির্বাচন করে ফেলেছি, তবে সে কোনো রাজপুত্র নয়। কে সে? কোন রাজ্যের অধিপতি? আমাকে বলো, আমরা এখনই প্রস্তাব পাঠাবো। আমি এই বানরটিকেই বিয়ে করতে চাই। আমি একে স্বামী হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। ঠাট্টা করছো পূর্ণিমা? রূপনগর রাজ্যের রাজকুমারী এক পশুকে বিয়ে করবে? লোকে শুনলে হাসবে। আমার মান সম্মান তুমি জলে ধুলোয় মিশিয়ে দিও না। তোর কি মাথা খারাপ হয়ে গেছে মা? এক জন্তুর সাথে মানুষের বিয়ে? লোকে তোকে পাগল বলবে।
আমি ঠাট্টা করছি না বাবা। এই প্রাণীটির চোখে আমি যে সততা আর মায়া দেখেছি তা কোনো রাজপুত্রের চোখে দেখিনি। আমি জানি ও কোনো সাধারণ পশু নয়। আমার মন বলছে ওর ভাগ্য আমার সাথেই জুড়ে আছে। অসম্ভব! আমি বেঁচে থাকতে এই কলঙ্ক রাজবংশে লাগাতে দেব না। মন্ত্রী, এখনই ওই পশুটাকে জঙ্গলে পাঠিয়ে দাও, আর পূর্ণিমাকে তার কক্ষে বন্দি করো ওকে। যদি একে বের করে দেয়া হয় আমিও তবে রাজপ্রাসাদ ত্যাগ করব। হয় এই বানরটি আমার স্বামী হবে, নয়তো আমি চিরকাল অবিবাহিতই থাকবো। মহারাজ, এখনো সময় আছে, এই বিয়ে বন্ধ করুন। প্রজারা হাসাহাসি করছে, তারা বলছে আমাদের রাজকুমারী পাগল হয়ে গেছেন। এক পশুর সাথে মানুষের বিয়ে, ছি! ইতিহাসে এমন লজ্জা আর কখনো ঘটেনি। আমি কি করব মন্ত্রী? ও অন্ন জল ত্যাগ করেছে। ওর জেদের কাছে আমি আজ পরাজিত। বাবা হয়ে নিজের সন্তানের মৃত্যু আমি দেখতে পারবো না। এর চেয়ে বড় লজ্জার কি হতে পারে? পূর্ণিমা, এখনো ফিরে আয় মা। ও তো একটা অবলা জন্তু। সারা জীবন তোর সাথেও কথা বলবে না, তোকে সুখ দেবে না। নিজের জীবনটা এইভাবে কেন নষ্ট করছিস? মা, তোমরা কেবল ওর রূপ দেখেছো, কিন্তু আমি ওর আত্মাটা দেখতে পাচ্ছি। আজ থেকে ওর সবই আমার। সমাজ হাসুক বা কাঁদুক, আমার তাতে কিছুই যায় আসে না মা। বাহ, পশুরাজ তো বেশ নিয়ম কানুন জানে দেখছি। মহারাজ, আজকের পর থেকে আমাদের রাজ্যের মান সম্মান ধুলোয় মিশে গেল। পাশের রাজ্যের রাজারা আমাদের নিয়ে তামাশা করবে। যারা হাসছে হাসুক। আজ থেকে পূর্ণিমা প্রাসাদের এই বিশেষ অংশেই থাকবে। আমি চাই না এই বিদ্রূপের ছায়া ওর ওপরে পড়ুক। আমি চাই না। তুমি ওখানে ওভাবে কেন বসে আছো? ভয় পেও না। আমি জানি সবাই তোমাকে ঘৃণা করে, কিন্তু আমি তোমাকে ঘৃণা করি না। আজ থেকে এই কক্ষ তোমার রূপ। লোকে যাই বলুক, আমি জানি তোমার এই পশুর রূপের আড়ালে একটা সুন্দর মন আছে। আজ থেকে তুমি একা নও, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। রাজকুমারী, থামুন। আপনি কেন আপনার জীবন এক পশুর জন্য উৎসর্গ করছেন? আমার মতো অভিশপ্তের জন্য কেন এত মায়া? এই কি, তুমি কথা বলতে পারো? তুমি কি? আমি পাশের সোনাপুর রাজ্যের রাজপুত্র অ্যারিস। এক ঈর্ষাপরায়ণ ডাইনি তার কালো জাদুতে আমাকে এই রূপ দিয়ে দিয়েছে। সে বলেছিল কোনো রাজকুমারী যদি আমাকে এই কদাকার রূপে ভালোবাসে আর ভালোবেসে স্বামী হিসেবে গ্রহণ করে, তবেই আমার মুক্তির পথ খুলবে। কিন্তু আমি ভাবিনি কেউ সত্যি এমনটা করবে। রাজপুত্র এরিস? আমি জানতাম, আমার মন বলছিল তুমি কোনো সাধারণ কেউ নও। তাহলে তুমি কি তোমার আসল রূপে ফিরতে পারবে না? না রাজকুমারী, বিয়ে কেবল প্রথম ধাপ। আগামী পূর্ণিমার রাতে আমাকে এক কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবেই আমি স্থায়ীভাবে মানুষ হতে পারবো। যদি ব্যর্থ হই, তবে চিরকাল এই বানর হয়েই থাকতে হবে। আমি ভয় পাই না রাজপুত্র, আমরা একসাথে সেই পরীক্ষা দেব। আমি তোমাকে তোমার হারানো রূপ আর সম্মান দুটোই ফিরিয়ে দেব। রাজকুমারী, এই বন বড্ড ভয়ঙ্কর। চলুন প্রাসাদে ফিরে যাই।
এই সাধু কি সত্যিই কোনো সাহায্য করতে পারবেন? চুপ করো মালতী, বিশ্বাসের ওপর পৃথিবী টিকে আছে। প্রণাম সাধু বাবা, আমি এক মহা বিপদে পড়ে আপনার দ্বারে এসেছি। আমি জানতাম তুমি আসবে মা। রাজকুমার এরিসের আত্মা এই পশুর দেহে বন্দী হয়ে ছটফট করছে। ডাইনি মায়ার এই খেলা বড্ড নিষ্ঠুর। আপনি সব জানেন, তবে দয়া করে পথ দেখান। আমি কিভাবে আমার স্বামীকে অভিশাপ থেকে মুক্ত করতে পারি? আমি তাকে অভিশাপ মুক্ত করতে যে কোনো মূল্য দিতে প্রস্তুত। পথ অত্যন্ত কঠিন মা। আগামীকাল পূর্ণিমার রাত, সেই রাতে নীল পাহাড়ের চূড়ায় এক বিশেষ যজ্ঞ করতে হবে। ডাইনি তার সর্বশক্তি দিয়ে তোমাদের বাধা দেবে। সে নানা মায়াজাল আর ভয়ঙ্কর রূপ ধারণ করে আসবে। আমি কোনো ভয় পাই না। আমাকে কি করতে হবে বলুন? পূর্ণিমার চাঁদ যখন ঠিক মাথার ওপরে আসবে, তখন তোমাকে এরিসের হাত ধরে আগুনের কুণ্ডের চারদিকে 7 বার ঘুরতে হবে। কিন্তু মনে রেখো, ডাইনি তোমাকে প্রলুব্ধ করবে, ভয় দেখাবে। যদি একবারও তুমি এরিসের হাত ছেড়ে দাও, ভয় পেয়ে পিছু হটে যাও, তবে সে চিরকাল বানর হয়েই থেকে যাবে আর তুমিও প্রাণ হারাবে।